যেটা বলতে হবে সেটা হচ্ছে যে লালন এবং আলাউদ্দিন খাঁর যে উদযাপন, সেটা এই রাষ্ট্রের যে দীর্ঘ সময় ধরে মাজার, দরগা, ফকির, খানকা, হ্যাঁ, মাস্তান এবং সাংস্কৃতিক বহুত্বের উপরে যে জুলুম জবরদস্তি বল প্রয়োগ ঘটছে 1 বছর ধরে, সেটার ব্যাপারে রাষ্ট্রের যে নীরবতা, এই দুটো আসলে কোনোভাবেই একসঙ্গে যায় না। কালচারের রাষ্ট্রীয়করণ বিষয়টাকে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র এখানে একদম অরিজিনারি ভাবে, একদম মূলগত ভাবেই সে কিন্তু সংস্কৃতির মধ্যে তার একটা মানে ইন্টারভেনশনটা খুব গভীর ভাবে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম বাতচিতের এই আয়োজনে। আজকে আজকে আমাদের টপিক হলো কালচারের ক্ষতি যখন রাষ্ট্র ও নয়া দুনিয়া। আজকে আমাদের সাথে আছে লেখক ও সমাজ রাজনৈতিক চিন্তাবিদ তাহমিদ আল জামি ভাইয়া। ভাইয়া, আপনাকে স্বাগতম আজকের আয়োজনে। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আমরা ভালো আছি। চলুন তাহলে শুরু করা যাক। ভাইয়া, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, কালচারের রাষ্ট্রীয়করণ কথাটা আপনি কিভাবে দেখেন? এটা কি সাংস্কৃতিক ঐক্যের প্রতীক, নাকি মতাদর্শিক আধিপত্যের একটি রূপ? আচ্ছা, আসলে ধরেন এই যে কালচারের যে রাষ্ট্রীয়করণের কথা যেটা আপনারা বলতেছেন, আহ আসলে এই যে রাষ্ট্র, যেটা আধুনিক যে রাষ্ট্রের যে উদয়টা ঘটছে, বিশেষত আপনার আধুনিক শিল্প বিপ্লবের পরে ইউরোপিয়ান যে আধুনিকতা, সেটার সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন ধরনের রাষ্ট্র আবির্ভূত হচ্ছে, যে রাষ্ট্রটা আগের চেয়ে বেশি পরিমাণে কেন্দ্রীভূত, এবং সেখানে একটা নতুন ধরনের নাগরিক সমাজের উদ্ভব ঘটতেছে, এবং সেই নাগরিক সমাজ ক্রমশ একটা ধরেন গণতান্ত্রিক এক নতুন ধরনের একটা মানে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করতেছে সেই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। তো সেই প্রক্রিয়ার মধ্যে আসলে ধরেন রাষ্ট্রের সঙ্গে সমাজের যে সম্পর্ক, সেটাও নতুন ভাবে পরিগঠিত হয়। আহ এই প্রক্রিয়াটার মধ্যে আসলে অনেকগুলো প্রক্রিয়া এটার মধ্যে আসলে সামিল থাকে। তো এভাবেই সম্ভবত আপনার যেটাকে বলা হয় যে জাতীয় সংস্কৃতি, এবং মানে রাষ্ট্রের সাথে সেই জাতীয় সংস্কৃতির সম্পর্কটা আসলে কেমন, সেটা আসলে আমাদেরকে মনে হয় একটু বিবেচনা করতে হবে। যেমন ধরেন যে আমরা যদি প্রাক আধুনিক, অর্থাৎ আমি যদি বলি যে প্রাক ঔপনিবেশিক যে সমাজগুলো ছিল আমাদের অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন, মানে আমি যদি শুধু বাংলার কথাই যদি আমরা বিবেচনা করি, আমাদের আলোচনার সংক্ষেপ করার সুবিধার্থে আমরা শুধু বাংলায় ফোকাস করতে পারি। তো ধরেন বাংলার সংস্কৃতির দিকে যদি আমি তাকাই, বাংলা সংস্কৃতি কিন্তু উপনিবেশের আগে সেটা কিরকম ছিল। তো বাংলা সংস্কৃতির মধ্যে আমরা দেখবো যে আমি যদি সংস্কৃতির বিভিন্ন উপাদানের দিকে দেখি, যেমন ভাষার দিকে যদি আমি দেখি, তো সেখানে আমরা দেখবো যে বাংলা ভাষার তো অনেক পুরাতন ভাষাই বলা যেতে পারে, এটা একটা নব্য ভারতীয় আর্য ভাষা হিসেবে এটা পরিচিত। কিন্তু বাংলা ভাষার মধ্যে তখন আসলে এক ধরনের বৈচিত্র্য ছিল, বহুত্ব ছিল। আবার একই সঙ্গে সেটার কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা এক ধরনের ঐক্যের পরিসর ছিল। তো এই যে ধরেন এই যে বৈচিত্র্য এবং বহুত্ব যেটা ছিল সংস্কৃতির ভেতরে, সেটা দেখা গেল যে ঔপনিবেশিক সময়ে এসে সেটার মধ্যে একটা রাষ্ট্র প্রযোজিত, বিশেষ করে ঔপনিবেশিক রাষ্ট্র প্রযোজিত এক ধরনের নতুন গঠন সেখানে আরোপ করা হচ্ছে। তো সেটা আমরা দেখেছি যে বাংলা গদ্য যে লিখিত একটা রূপ আসলো, তো সেই গদ্য রূপের যে বিকাশটা ঘটলো, সেই বিকাশটা আপনারা জানেন যে ফোর্ট উইলিয়াম কলেজ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেটাকে আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেকে যেটাকে ওই যে সাহেব এবং পাদ্রীদের যৌথ প্রযোজনায় বাংলা ভাষার একটা নতুন ধরনের রূপ আমরা পেয়েছি, এই ধরনের কথা মানে আমরা শুনে থাকি। তো এই তার মানে এখন এই যে ঘটনাটা ঘটলো, আমরা উপনিবেশী যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের দ্বারা সংস্কৃতির একটা নতুন ধরনের পুনর্গঠন ঘটতেছে। তো সেইটা কিন্তু খুবই একটা অরিজিনারি ঘটনা, অর্থাৎ সেটা ইন আ সেন্স আমি যদি বিবেচনা করি যে ধরেন এই আলাপটা ধরেন আমাদের ইতিহাসে অনেকে করে থাকে, যেমন মমতাজুর রহমান তরফদার এই কথাটা বলছিলেন যে আহ, আমাদের আমরা যে ধরেন বাংলার কথা যখন বলতেছি আমরা, তো বাংলায় আসলে ঠিক জাতি বলতে যেটা বোঝায় সেই জাতি জিনিসটা মোগল আমলে সেভাবে তখনও ঠিক জাতি আকারে সেটার কিন্তু পরিবর্তনটা ঘটে। এটা এটাকে তিনি বলেছেন যে এটা একটা জনগোষ্ঠী বা এটা একটা পিপল আকারে, এটা ধরেন মোগল আমলে বাঙালি বলে একটা জনগোষ্ঠী আকারে সেটার পরিগঠন ঘটছে। কিন্তু এটা যে একটা জাতি, জাতীয় একটা পরিচয়, এবং জাতি হিসেবে এটার যে আত্মসমাপ্তি, সেটা অনেকাংশে ঔপনিবেশিক একটা পর্যায়ের একটা ঘটনা।
তো তাহলে ধরেন আমরা দুইটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি, যে ঔপনিবেশিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কিন্তু ভাষার ক্ষেত্রে তার একটা ইন্টারভেনশন আছে। সেই ইন্টারভেনশনটা সে তার নিজের প্রয়োজনেই করতেছে। যেমন ধরেন আহ সেখানে ধরেন যে একই সঙ্গে একদিকে যেমন পাদ্রীদের এক ধরনের বাইবেল অনুবাদের একটা প্রণোদনা আছে, আবার পাশাপাশি ধরেন রাষ্ট্রের আহ আরো বিভিন্ন ইন্টারেস্ট আছে। যেমন ধরেন যে কলোনিয়াল যে রাষ্ট্রটা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে চালু করেছিল, তারা কিন্তু তাদের শাসনের প্রয়োজনে তারা এই স্থানীয় ভাষাগুলো চর্চা করার চেষ্টা করেছে, এবং সেই প্রয়োজনেই তাদের কিন্তু এই বাংলা ভাষা, বাংলা গদ্য এগুলো চর্চাটা করেছে। এবং সেখানে তারা শিক্ষা প্রতিষ্ঠান, নতুন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গঠন করলো, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু কলেজ থেকে শুরু করে অনেক কিছুর মধ্য দিয়ে। তো আমি যেটা বলার চেষ্টা করতেছি, যে এখানে আসলে কিছু ধরেন কূটাভাস মূলক সম্পর্ক এখানে আছে। একদিকে যেমন ঔপনিবেশিক রাষ্ট্রের মধ্য দিয়ে সংস্কৃতির একটা নতুন ধরনের পুনর্গঠন ঘটতেছে, তো সেটা সেই পুনর্গঠনের ভেতর দিয়েই কিন্তু বাঙালি জাতি এবং বাঙালি জাতীয় পরিচয়, সেটার একটা নতুন ধরনের নির্মাণ করতেছে। সেটার মধ্য দিয়ে এই অঞ্চলে অন্তত একটা অংশ এই বাঙালি যে ধরেন জনগোষ্ঠী যেটা, এদের একটা অংশের মধ্যে বাঙালি জাতি এই ধারণাটা উন্মেষ ঘটতেছে। তো এই যে উন্মেষটা যখন ঘটতেছে, তখন দেখা যাচ্ছে সেই উন্মেষের মধ্যে তার যে আত্মশনাক্তিটা, যে বাঙালি জাতি এই আত্মশনাক্তিটা, সেটার মধ্যে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন স্তর বা পরত আছে। অর্থাৎ বাংলা ভাষা যারা বলে সেই সমগ্র জনগোষ্ঠীকে সেই বাঙালি জাতি নামক যে আত্মশনাক্তিটা, সেটার ভেতরে কিন্তু সে সরাসরি প্রথমেই স্বীকার করতে পারছে না। ফলে দেখা যাচ্ছে যে সে বাঙালি বলতে একটা একটা কিছু বিশেষ ধরনের গোষ্ঠী বা কিছু বিশেষ ধরেন যে মানে ধর্ম, বর্ণ, এটার এক ধরনের ফিল্ট্রেশন বা এক ধরনের পরিশ্রুতি সেখানে ঘটতেছে। যে তারা, যেমন ধরেন যে আমরা দেখেছি যে বাঙালি এই যে নতুন পরিচয়টা তৈরি হলো, এই বাঙালি সংস্কৃতি, এটার মধ্যে ভাষা আছে, এটার মধ্যে ধরেন নতুন ধরনের আচার আচরণ আছে, এটার মধ্যে ধরেন একটা ক্রমশ এটার মধ্যে একটা সামাজিক এবং রাজনৈতিক একটা গোষ্ঠী এবং কিংবা ধরেন যে একটা সামষ্টিক যে উপলব্ধি, সেই জিনিসটা এটার মধ্যে ছিল। কিন্তু দেখা যাচ্ছে কি, যে এই যে আহ বাঙালি নামক যে আত্মশনাক্তি, জাতীয় একটা আত্মশনাক্তি যে ধারণা, সেটার মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো স্তরায়ন এবং অনেকগুলো ভেদাভেদ আমরা দেখেছি। যেমন ধরেন আমরা দেখলাম যে যেমন মুসলমান, যে বাঙালি যে বাংলাভাষী যে মুসলমান এবং বাঙালি যে মুসলমান, সে আসলে বাঙালির মধ্যে শরিক কিনা, এটা নিয়ে একটা ধরেন তখন দেখা গেল একটা প্রশ্ন শুধুমাত্র মানে শুধুমাত্র একটা সমাজের কোনো একটা অংশের মধ্যে যে এই প্রশ্ন আসছে তা না, মানে বাঙালি মুসলমানদের মধ্যে যেরকম এই প্রশ্নটা হাজির হয়েছে, যেটা আমরা দেখেছি যে 19 শতকে নওশাদ আলী ইউসুফজাই, তাদের মধ্যে এই ধরনের প্রশ্ন ছিল যে মুসলমান আর বাঙালি এক কিনা। এবং আবার উচ্চ কোটির ধরেন যে উচ্চ বর্ণের যে মানে কলকাতা কেন্দ্রিক যে ভদ্রলোক সমাজগুলো ছিল, তাদের মধ্যেও কিন্তু এই একই প্রশ্ন, যে মানে বাঙালি বলে যে নতুন পরিচয়টা তৈরি হয়েছে, এটার মধ্যে আসলে কারা আছে, এটার মধ্যে ধরেন একেবারে যারা সমাজের নিম্ন বর্ণের মানুষ, কিংবা ধরেন যারা মুসলমান তারা, তো তারা এগুলোর মধ্যে আসলে শরিক কিনা। তো এই যে এখন একটা, এই যে ধরেন তাহলে দেখা যাচ্ছে যে সংস্কৃতি, তাহলে আমি সংস্কৃতি বলতে আসলে কিসেকে বোঝাবো? আহ এবং সংস্কৃতির মধ্যে যে আত্মশনাক্তি যেটা আছে, যে সেলফ আইডেন্টিফিকেশনের যে জায়গাটা আছে, হ্যাঁ, এবং সেটার মধ্যে আপনাদের একটা প্রশ্নের একটা অংশ আমি দেখতে পাচ্ছি, যে এই যে কালচারের যে রাষ্ট্রীয়করণ, সেটা আমরা কিভাবে দেখি। তো কালচারের রাষ্ট্রীয়করণ বিষয়টাকে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে রাষ্ট্র এখানে একদম অরিজিনারি ভাবে, একদম মূলগত ভাবেই সে কিন্তু সংস্কৃতির মধ্যে তার একটা ইন্টারভেনশনটা খুব গভীর ভাবে আছে। সেই ইন্টারভেনশনটা পরবর্তীতে হয়তো বিভিন্নভাবে আমাদের মানে সামগ্রিকভাবে সেটা আমাদের পরবর্তীতে দেখা গেছে যে ঔপনিবেশিক রাষ্ট্র যেই ধরনের গদ্য তৈরি করছে, যেই ধরনের ভাষা তৈরি করছে, যেই ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি করছে, যে প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে সংস্কৃতিটা পরবর্তীতে আমাদের এখানে বিকশিত হয়েছে, সেটারই কিন্তু নির্মিত বা সেটার ভিতর দিয়ে গঠিত বান্দাই হচ্ছে আমরা, ঠিক আছে? তো সেটার মধ্যে অনেক ধরনের কূটাভাস আছে, অনেক ধরনের প্যারাডক্স আছে। এই প্যারাডক্স গুলোকে মাথায় রেখে তারপরে আমরা আলাপটাকে আগাতে পারবো। যেমন আপনাদের একটা এটার সাথে সম্পূরক একটা প্রশ্ন আপনারা যেটা উত্থাপন করেছেন, যে কালচারের এই যে রাষ্ট্রীয়করণ, এটা কি সাংস্কৃতিক ঐক্যের প্রতীক নাকি মতাদর্শিক আধিপত্যের একটি রূপ, আপনারা এটা প্রশ্ন করছেন। তো সেটাও কিন্তু আসলে এই দুটো একই সঙ্গে আমার মনে হয় যে সত্যি, যে আমাদের কালচার বলতে যদি আমি ভাষাই বুঝাই, ভাষা রাষ্ট্রের সঙ্গে যেভাবে যুক্ত এবং রাষ্ট্রের আহ হস্তক্ষেপের মধ্য দিয়ে ভাষার যে গঠনটা হয়েছে বা পুনর্গঠন হয়েছে, সেটা একই সঙ্গে সাংস্কৃতিক ঐক্যের কিছু ধরন হয়তো সে রচনা করেছে। যে ধরেন
আমাদের সমগ্র দেশে শিক্ষার বাহন এই ধরনের ভাষা হবে, প্রমিত ভাষা যেটা, সেটা যেমন একদিকে তৈরি করছে, আবার একই সঙ্গে সেটা মতাদর্শিক আধিপত্যের প্রশ্নটার সঙ্গে সেটা যুক্ত হয়েই সব সময় ছিল। যেমন ধরেন প্রমিত ভাষা নিয়ে দীর্ঘ একটা বিতর্ক আমাদের এখানে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি। হ্যাঁ, সেটা আপনার 19 শতক থেকেই শুরু হয়েছে যে আসলে প্রমিত ভাষাটা কেমন হবে, এবং সেই প্রমিত ভাষাটা শিক্ষার বাহন সেটা মানে চাকরি থেকে শুরু করে মানুষের অর্থনৈতিক যে জীবন, মানুষের যে প্রায়োগিক যে জীবন, সেই প্রায়োগিক জীবনের সঙ্গে সেটা একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা যেহেতু আছে, ফলে এই কূটাভাসগুলো সেটার মধ্যে তৈরি হয়েছে আরকি। তো আমার মনে হয় যে আমি একটু ব্রড স্কেলে জিনিসটা আলাপ করলাম। পরবর্তীতে দরকার হলে আমরা আরো স্পেসিফিক আ জায়গায় যেতে পারব। ভাইয়া, আমাদের দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশে লালনকে সরকারিভাবে উদযাপিত করা হয়েছে। এর আগে ওস্তাদ আলাউদ্দিন খাঁকেও করা হয়েছিল। এসব উৎসবে এলিট সেটেলমেন্টের চিহ্ন ছিল। এই আলাপের থ্রুতে কালচার বাংলাদেশ রাষ্ট্রর ব্যাপারটা একটা বর্তমান সিদ্ধান্ত নিয়ে হাজির করুন। আচ্ছা, আসলে এই যে লালনকে যেভাবে ধরেন উদযাপিত করা হয়েছে বলতেছেন, এবং ধরেন আলাউদ্দিন খাঁকে উদযাপিত করা হচ্ছে। এখন আমাদের আমাদের তো ধরেন একটা আহ এক ধরনের মানে এই ধরেন আমাদের সাম্প্রতিক যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে গত বছরে, সেটার প্রেক্ষিতে আসলে বাংলাদেশে এক ধরনের পুনর্গঠনের বিভিন্ন আলাপ আমরা শুনতে পাচ্ছি, যে বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের আহ মানে সংস্কৃতি, বাংলাদেশের ধরেন শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের আপনার এমনকি সভ্যতার কথাও কেউ বলতেছে যে এই সবকিছুকে একটা পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যেটাকে অনেকে ধরেন সংস্কার বলতেছে। হ্যাঁ, মানে অনেকে বলতেছে যে রাষ্ট্র নতুন করে গঠন করতে হবে। অনেকে বলছে যে আমাদের এখানে একটা আলাদা সভ্যতা আছে, এবং সেই সভ্যতাটাকে মানে একভাবে পুনরুদ্ধার করা বা সেটাকে ধরেন যে জারি করা। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন আলাপ আমরা দেখতে পাচ্ছি। তো লালনকে উদযাপন করার যে মানে কিছু অনুষ্ঠান আমরা দেখেছি, এবং সেই সঙ্গে ওস্তাদ আলাউদ্দিন খাঁর কথাও আপনি উল্লেখ করছেন। এখন এই যে একটা বাংলাদেশ যে একটা মানে এক ধরনের পালাবদল বলেন অথবা পুনর্গঠন বলেন কিংবা সংস্কার বলেন, এই বিভিন্ন কিছু যে চলছে, সেটা আসলে খুব বেশি আমার মনে হয় যে আহ মানে এটা খুব সুসংহত ভাবে ঘটছে বলে আমার মনে হয় না আরকি। মানে এখানে আহ আমরা যেটা দেখতে পাচ্ছি, ধরেন রাষ্ট্রটিকে আমল করার যে প্রক্রিয়াটা রাষ্ট্র করতে চায়, সেটাকে আমার মনে হয় না যে খুব বেশি সুসংহত অথবা খুব একটা আহ, বলা যায় মানে খুব সুসংহত একটা যে অভিন্ন ন্যারেটিভ বা অভিন্ন একটা বয়ান বা অভিন্ন একটা কাঠামো রাষ্ট্র থেকে যে মানে আমল করা হচ্ছে, এবং সেটার মধ্যে খুব বেশি সঙ্গতি এবং সামঞ্জস্য আছে, সেটা আমার মনে হচ্ছে না। আহ এখানে মানে আমি যদি খুবই একটা মানে একটা অ্যানাটমিক্যাল একটা জায়গা থেকে যদি বিবেচনা করি যে আসলে রাষ্ট্রের ভেতরে মানে বিভিন্ন যে উপাদানগুলো আছে, এখন ধরেন ক্ষমতা যারা আমল করতেছেন তাদের মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো আছে, সেটাকে বিবেচনা করলে দেখা যাবে যে আসলে বিভিন্ন ধরনের উপাদান এখন আছে। একটা যেহেতু মানে যে জুলাই গণঅভ্যুত্থান যেটা ছিল, সেটা একটা সেটার মধ্যে বিভিন্ন ধরনের মতাদর্শের মানুষের উপস্থিতি ছিল। তো যদিও তার মধ্যে হয়তো কিছু মতাদর্শের মানে এক ধরনের প্রাধান্য ছিল, আধিপত্য ছিল বা হেজেমনি ছিল। আহ তার পরবর্তীতে যেই ধরনের ক্ষমতার যে বলয়টা রচিত হয়েছে, সেটার মধ্যেও আসলে বিভিন্ন মতাদর্শের একটা উপস্থিতি আছে, কিন্তু সেটার মধ্যে আবার কিছু মতাদর্শ বেশি প্রাধান্যশীল বা বেশি আধিপত্যশীল। তো আমার মনে হয় যে লালনকে যে উদযাপন করা অথবা আলাউদ্দিন খাঁকে যে উদযাপন করা, এটাকে প্রথমত এটাকে আমরা রাষ্ট্রের একটা মানে খুব সুচিন্তিত এবং সুসংহত একটা সাংস্কৃতিক পুনর্গঠন বা সাংস্কৃতিক পুনর্নির্মাণের প্রক্রিয়ার আহ অভিব্যক্তি বলে মনে করার সুযোগ মনে হয় সীমিত। মানে আমার মনে হয় না যে বাংলাদেশের যে রাষ্ট্রনীতি সাংস্কৃতিক ভাবেও যদি বিবেচনা করি, সেখানে লালন লালন ফকির বলেন অথবা আলাউদ্দিন খাঁ বলেন, তাদেরকে খুব সামগ্রিকভাবে বাংলাদেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রধান প্রতীক আকারে, কিংবা লালন ফকির যেই ধরনের সাংস্কৃতিক পরম্পরার একজন অংশ, সেই পরম্পরাকে খুব
বলিষ্ঠভাবে রাষ্ট্র ধারণ করার চেষ্টা করতেছে সেরকম কিছু না। এবং আলাউদ্দিন খাঁও যেই সাংস্কৃতিক যে আহ পরম্পরা বলেন বা সাংস্কৃতিক যে বাস্তবতা, অথবা যে মানে আমি যদি পরম্পরার কথাই বলি, আলাউদ্দিন খাঁ যেই ধরনের শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেছেন, সেটাকে মানে খুব বলিষ্ঠভাবে ধারণ করা বা সেটাকে আরো আহ প্রসার করার ক্ষেত্রে রাষ্ট্র খুব বলিষ্ঠ কোনো ভূমিকা নিচ্ছে সেটা আমার মনে হয় না। তো তাদেরকে যেভাবে উদযাপন করা হয়েছে সেটা তাহলে একটা খুবই মানে একটা এপিসোডিক ঘটনা। তারা এটা একটা মানে মানে এটা ধরেন একটা অনুষ্ঠান করা হয়েছে বা এক ধরনের উদযাপন করা হয়েছে, কিন্তু সেটা অনেকটা উপরিতলীয়, সেটা খুব গভীর আশ্রয়ী কোনো বিষয় নয়। ঠিক আছে, এটা হচ্ছে যে প্রথম কথা। সেটা আপনারা খুব ভালো করেই সহজেই বুঝতে পারবেন যে লালন ফকির যে বাংলার যে ফকিরি ধারার একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত একজন মানুষ। তো ফকিরি ধারাকে তো আসলে এখানে প্রথমে যেটা বোঝার বিষয় অবশ্যই যে ফকিরি ধারাটা কিন্তু আপনার মানে ফকির কথাটা এটা একদম আদি থেকে আছে। মানে আমি যদি ইসলামী যে ভাষা আছে সেটার মধ্যে কিন্তু ফকির কথাটা একদম আদি থেকে আছে। এই যে সুফি কথাটার চেয়েও ফকির হচ্ছে যে আরো বেশি আপনার আদি একটা ধারণা। ফকির এবং সুফি এটা নিয়ে আজকাল অনেকে মানে যে আলাপটা করে যে ফকির আলাদা সুফি আলাদা, তো সেটা একেবারে অরিজিনালি ভাবে বলা যাবে না যে ফকির এবং সুফি এটা আলাদা। আমার যত সুফিরা ছিলেন, যেটা ট্র্যাডিশনালি যে ক্লাসিক্যাল যে সুফিজম যেটা বাগদাদে উদ্ভূত হয়েছিল, তারাও নিজেদেরকে ফকিরই বলতো। বা আমাদের এখানে যারা এলিট সুফি যারা ছিল বা উচ্চ বর্গীয় সুফি অথবা রেসপেক্টেবল যে হাই সুফিজম যেটা ছিল বাংলায়, যেমন ধরেন আপনার মানে চিশতিয়া সুফিরা এক সময় এখানে অত্যন্ত রাষ্ট্র ঘনিষ্ঠ ভাবে বা একটা খুব প্রভাবশালী জায়গায় তারা রাজধানীতে বসে, পান্ডুয়া যে রাজধানী ছিল বাংলা সুলতানি আমলে, সেই সময়ে যেই সুফিরা সবচেয়ে উচ্চ বর্গীয় ভূমিকা রেখেছিলেন, হ্যাঁ, নুরুল কুতুব আলম বা এরকম যারা ছিলেন, তারাও নিজেদেরকে ফকিরই বলতেন। আহ কারণ ফকিরটা হচ্ছে যে একটা ইউনিভার্সাল একটা মানে ডেজিগনেশন, হ্যাঁ, সুফিজমের জন্য। কিন্তু বাংলায় আসলে স্বতন্ত্রভাবে আরেকটা আবার ফকিরি ধারা আলাদাভাবে গঠিত হয়েছে, যেটা এই ফকিরি ধারার মধ্যে আসলে ওই মানে হিন্দু মুসলমান উভয়েরই মানে সেটার মধ্যে শরিক আনা আছে। এই ফকির যেটা বাংলায় যে ধরেন ফকিরি ধারা যেটা নদিয়াকে কেন্দ্র করে এবং নদিয়া থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, বা নদিয়ার আগে থেকেই সেটা ছিল আসলে বলতে গেলে। তো সেই ফকিরি ধারাটার মধ্যে আসলে সকলেরই একটা সমবেত অংশগ্রহণ ছিল। এবং দ্বিতীয়ত এই যে ফকিরি ধারা যেটা, সেটা কিন্তু আপনার সমাজের আসলে ঠিক উচ্চবর্গীয় যেই অংশগুলো সেগুলোর দ্বারা গঠিত না। এটা একটা বাংলার একেবারে মানে লোক সমাজ যেটা আছে, বাংলা সাধারণ যে সমাজ আছে, সেই সমাজের ভেতর থেকে ফকিরি ধারাটা উদ্ভব করছে। তো এখন লালনকে তাহলে আমি কোন জায়গায় বিবেচনা করব? লালন কিন্তু তাহলে বাংলার যে মানে দীর্ঘ একটা মানে সাংস্কৃতিক বিকাশের একটা নিজস্ব একটা ইতিহাস আছে, সেটা একেবারে লোক সমাজের প্রাণের ভেতর থেকে, হ্যাঁ, উদ্ভূত হয়েছে। সেই জায়গা থেকে যদি আমি লালনকে বিবেচনা করি, তাহলে তাকে বিচ্ছিন্ন ভাবে একটা সাংস্কৃতিক প্রতীক আকারে উদযাপন করাটা অত্যন্ত মানে সমস্যাজনক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দেখেছি গত এক বছরে বাংলাদেশে ধরেন ফকির, দরবেশ, তারপরে যারা মাস্তান আছেন এবং বিভিন্ন যে সুফি দরগা এবং খানকা যেগুলো আছে, সবকিছুর উপরে আমরা দেখেছি যে মানে একটা খুবই সমন্বিত ধরনের একটা হামলা এটা ঘটেছে আর কি। এই যে হামলাটা হয়েছে, একের পর এক হামলা হয়েছে, এই হামলাটাকে আসলে আমরা অনেক সময় মব হামলা বলে অভিহিত করেছি। এবং সেটার একটা আলাদা রাজনৈতিক একটা মানে পরিভাষা আকারে সেটার এক ধরনের প্রায়োগিক উপযোগিতা আছেই। কিন্তু এই হামলাটা অবশ্যই আমরা যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে প্রথমত এই মাজার দরগা খানকা এই হামলাগুলো যে হয়েছে, সেটা সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীর আহ একটা ভাবাদর্শিক তৎপরতা আকারে দেখতে হবে। অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন মানে একটা একেবারে স্বতঃস্ফূর্ত জনতার হামলা বলে বলা যাবে না। এটা একটা সুনির্দিষ্ট কিছু গোষ্ঠী, যারা সংস্কৃতি এবং রাজনৈতিক গোষ্ঠী, তাদের ভাবাদর্শিক তৎপরতা আকারে তারা এই কাজটা করেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই তৎপরতা যেটা ঘটেছে সেটা ছিল সমন্বিত, সেটা ছিল একটা মানে দেশব্যাপী একটা তৎপরতা। ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না যে ধরেন একসময় আমরা ব্রাহ্মণবাড়িয়ায় দেখেছিলাম যে আলাউদ্দিন খাঁর মানে তার যে ধরেন স্মৃতিচিহ্ন যেগুলো আছে সেগুলোর উপর হামলা হয়েছিল। সেটা তখন মনে হচ্ছিল সেটা একটা লোকাল ঘটনা। হ্যাঁ, মানে এটা কয়েক বছর আগের ঘটনা, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই কিন্তু ওস্তাদ আলাউদ্দিন খাঁর যে স্মৃতিচিহ্ন যেগুলো আছে সেগুলোর উপরে হামলা হয়েছে। তো তখন সেটা একটা লোকাল ঘটনা বলে হয়তো প্রতীয়মান হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে ধরেন দেশের মাজার দরগা বিভিন্ন জায়গায় যে হামলা গুলা, সেটা একটা সমন্বিত এবং সমগ্র দেশব্যাপী এই ঘটনাটা ঘটছে এবং দীর্ঘ সময় ধরে 1 বছর ধরে এটা মানে এটা হচ্ছে যে আপনার ছাড়াছাড়া ভাবে ঘটলেও এটা একটা সাস্টেইনড একটা প্রক্রিয়া ছিল। তো
এই দুইটা হলো যে খুবই স্পষ্ট বিষয়। ফলে এটাকে আমরা একটা মানে বছরব্যাপী ক্যাম্পেইনও বলতে পারি, একটা কর্মসূচি আকারে এটা এটা করছে দেশে, সারা দেশে ধরেন এই মাজারে ফকিরদের উপরে এবং রাস্তাঘাটে ধরেন যারা পাগল আছে বা মাস্তান আছেন, যারা কালান্দার আছেন, হ্যাঁ, যারা দরবেশ আছেন, তাদের দাড়ি কামিয়ে দেওয়া, এটা আগেও ছিল, কিন্তু এখন এটা আরো বেশি বলিয়ান হয়েছে। তাহলে যেই সকল সাংস্কৃতিক গোষ্ঠী, যে সকল সাংস্কৃতিক রাজনৈতিক গোষ্ঠী এই ধরনের দরগা থেকে শুরু করে, হ্যাঁ, এই আপনার মাজার এগুলোর উপর যে হামলা করেছে এবং এই ফকিরি ধারার যে মানুষরা যারা মাস্তান পাগল আছেন তাদের উপরে যে ধরনের অনুশাসনিক একটা জুলুম তারা করেছে এই দীর্ঘ সময় ধরে, সেটা সঙ্গে মানে এর আগে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে তার পার্থক্যটা হচ্ছে যে এই গোষ্ঠীগুলো মনে করেছে যে মানে জুলাই যে গণ অভ্যুত্থান সেটার উপরে তারা নিজেদেরকে হেজেমনিক একটা শক্তি বলে মনে করেছে। তারা মনে করতেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যেই জনতা মানে সমবেত হয়েছিল তাদের উপরে তাদের এক মানে এই গোষ্ঠীটার একটা প্রাধান্য আছে, আধিপত্য আছে এবং তাদেরই বিজয় হয়েছে এটা তারা মনে করছে। তো এটা একটা এটা তো আসলে প্রশ্নটা তাহলে এই জায়গায় আসে দাঁড়াচ্ছে যে আসলে গণ অভ্যুত্থানে যে বিভিন্ন ধরনের মানুষের সমবায় ঘটেছিল, সমাবেশ ঘটেছিল, তো তাদের যে সাংস্কৃতিক বহুত্ব এবং তাদের যে মানে একটা সামগ্রিক অন্তর্ভুক্তিমূলক একটা প্রক্রিয়ার মধ্যে তো গণ অভ্যুত্থানটা ঘটছে, সেটাকে এটা এক ধরনের ছিনতাই করারও চেষ্টা বটে, বা সেটাকে এক ধরনের মানে করায়ত্ত করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যেটা বলার বিষয় সেটা হলো যে এই যে তাদের ধারণা যে তারা হচ্ছে যে এই নতুন যে জমানা, এই নতুন জমানায় তারাই রাজত্ব করবে এবং তাদের কথা শুনতে হবে এবং সমাজের অন্য যে সকল গোষ্ঠী তাদের থেকে ভিন্ন জীবন যাপন করে, ভিন্ন চিন্তা করে, ভিন্ন বিশ্বাস বা ভিন্ন আকীদা ধারণ করে, তাদের উপরে তারা জুলুম জবরদস্তি এবং বল প্রয়োগ করতে পারবে। এই ধারণাটা কিন্তু তারা যে 1 বছর ধরে মানে মানে প্র্যাকটিস করছে, সেটা সেটাকে মানে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা রাষ্ট্রের ছিল, কিন্তু রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করে নাই। সেই কারণেই তারা এই তৎপরতা এভাবে চালু করে রাখতে পারছে। ঠিক আছে, এটা রাষ্ট্রের দুর্বলতার কারণে নাকি রাষ্ট্রের সায় আছে এই প্রক্রিয়ার মধ্যে, সেটা আহ সেটা তো ধরেন প্রশ্নটা উঠবেই, কিন্তু এই ঘটনাটা ঘটছে। তো তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে লালন এবং আলাউদ্দিন খাঁর যে উদযাপন, সেটা এই রাষ্ট্রের যে দীর্ঘ সময় ধরে মাজার, দরগা, ফকির, খানকা, হ্যাঁ, মাস্তান এবং সাংস্কৃতিক বহুত্বের উপরে যে জুলুম জবরদস্তি বল প্রয়োগ ঘটছে 1 বছর ধরে, সেটার ব্যাপারে রাষ্ট্রের যে নীরবতা, এই দুটো আসলে কোনোভাবেই একসঙ্গে যায় না। ফলে এই উদযাপনটা যদিও বা হয়তোবা রাষ্ট্রের কাছাকাছি থাকা ক্ষমতাবান কিছু মানে বুদ্ধিজীবী, দার্শনিক বা সাংস্কৃতিক গোষ্ঠী, তারা যতই লালন বা উস্তাদ আলাউদ্দিন খাঁকে যদি তারা একান্ত সদিচ্ছা থেকে এই উদযাপনটা করেও থাকে, সেটা আসলে কোনো রাষ্ট্রীয় উদযাপন আকারে, রাষ্ট্রীয় সাংস্কৃতিক নীতি আকারে এটাকে আমরা বিবেচনা করতে পারি না। এখন এটা হচ্ছে যে একদম প্রথম কথা। ফলে এইটা আমি প্রথমেই মনে করি যে এটা সরকারি ভাবে উদযাপিত হইলেও এটা কোনো রাষ্ট্রীয় সাংস্কৃতিক নীতির অংশ না, যে লালনকে উদযাপন করতে হবে বা আলাউদ্দিনকে উদযাপন করতে হবে। এটা একটা মানে ঘটনা, একটা এপিসোডিক ঘটনা ঘটছে, কিন্তু এটা দিয়ে আমি মনে করি না যে ভবিষ্যতে বাংলাদেশে ধরেন লালন নিয়ে মানে একটা খুব গভীর একটা চর্চা হবে, অথবা মানে লালন ফকিরের যে মানে অত্যন্ত সমৃদ্ধ এবং দীর্ঘ একটা ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে লালনের যে ধরনের ডায়ালেক্টিক মানে এক ধরনের মানে খুবই গভীর একটা বিতর্কমূলক একটা চিন্তার একটা পরম্পরা কিন্তু লালন ফকির ধারণ করেন। ঠিক আছে, বা আলাউদ্দিন খাঁ হচ্ছে যে এই উপমহাদেশে যে সাংস্কৃতিক যে ধারা, মানে শাস্ত্রীয় সঙ্গীতের যে ধারা, সেটার মধ্যে আলাউদ্দিন খাঁর আসলে ইন্টারভেনশনটা কোন জায়গায়, সেই জায়গাটা কিন্তু আমাদের স্পষ্ট করাটা জরুরি। তো কিন্তু আমার মনে হয় না যে এই সাম্প্রতিক যে উদযাপন এটা রাষ্ট্রের কোনো এই ধরনের কোনো মানে সংগঠিত, সুসংগত এবং সুসংহত একটা অভিপ্রায় থেকে ঘটছে যে আমরা ওই ওই পথ ধরে যাব। এটা এটা হলো যে ধরেন আমার প্রাথমিক কথা। এরপরে প্রশ্ন আসবে যে যদি রাষ্ট্র আসলেই মানে একেবারে নিয়ত করে লালন অথবা আলাউদ্দিন খাঁকে রাষ্ট্রীয় ভাবে প্রযোজিত একটা মানে দুইটা সাংস্কৃতিক প্রতীক আকারে আসলেই যদি ধারণও করতে চায়, তখন আপনার এই প্রশ্নটা আসলে আসবে যে এটা এলিট সেটেলমেন্ট কিনা, অথবা এই এই উদযাপনের ফলে রাষ্ট্র আপনার লালনকে আত্মীকরণ করে ফেলতেছে কিনা, আলাউদ্দিন খাঁকে আত্মীকরণ করে ফেলতেছে কিনা। মানে ওই প্রশ্নগুলো আরো পরের বিষয় আমার মনে হয়। মানে ওই প্রশ্নগুলো যদি আমি করি তাহলে তাহলে ধরেন যে মানে আমি যেটা বলার দরকার সেটা হলো যে খুব সিম্পল বিষয় যে লালন বা আলাউদ্দিন খাঁকে মানে চর্চা করার সবচেয়ে মানে যথাযথ উপায় কোনটা, সেই উপায়টা কিন্তু আসলে আপনার এই বিচ্ছিন্ন কিছু অনুষ্ঠান করার ব্যাপার না। সেটা হচ্ছে যে বাংলাদেশের ধরেন যে শিক্ষা ব্যবস্থা যেটা আছে,
সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার আহ সেই শিক্ষা ব্যবস্থায় আসলে আমাদের যে মানে বিভিন্ন ঐতিহ্যের যে ধারাগুলো আছে, আমাদের যে মানে ফকিরি ধারা বলেন, আমাদের সঙ্গীতের ধারা বলেন, আমাদের ভাষা, আমাদের সাহিত্য, এগুলো আসলে আমরা চর্চা করার কোনো মানে বলিষ্ঠ কোনো পরম্পরাই তৈরি করতে পারি না। মানে ধরেন যে আমাদের যে মানে সাহিত্য আছে, আমি যদি প্রাগাধুনিক সাহিত্যের কথা বিবেচনা করি, আমাদের যদি সঙ্গীতের কথা বিবেচনা করি, আমাদের যে আহ মানে চিন্তার ইতিহাসের কথা যদি বিবেচনা করি, তো সেগুলো কিন্তু আমরা মানে কোনো মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে আমাদের, আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে এগুলোর কোনো চর্চা আমরা দেখতে পাচ্ছি না, এবং ছিল না সেটা। তো সেটা আপনি কি মানে সেটা কি তাহলে রাষ্ট্র করতে চায়? যদি করতে চায়, তাহলে সেটার একটা ধরেন, সেটা সেটা তো রাষ্ট্র সরাসরি চাপিয়ে দিতে পারবে না যে আমাকে লালন লালন ফকির নিয়ে আমাদের ধরেন কি করতে হবে, সেটা রাষ্ট্রই বলে দিবে। সেইটা মানে কোনো পদ্ধতি না। পদ্ধতিটা যেটা, সেটা হলো যে বাংলাদেশের যে শিক্ষানীতি, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, এবং সাংস্কৃতিক যে সকল তৎপরতাগুলা সমাজের ভিতর থেকে ঘটে, সেগুলোকে রাষ্ট্র মানে সেখানে রাষ্ট্রের হয়তো একটা সমন্বয়মূলক ভূমিকা থাকতে পারে। যেমন ধরেন বাংলাদেশের আমাদের যে সাহিত্যের যে ধারাটা আছে, সেটা ধরেন আমাদের মঙ্গল কাব্য হতে পারে, আমাদের বৈষ্ণব পদাবলী হতে পারে, আমাদের পুঁথি সাহিত্য যেটাকে বলা হয়, আসলে যেটা হচ্ছে মূলত মানে বিভিন্ন ধরনের কবিতা, হ্যাঁ, যে কাব্যগুলো বাংলায় রচিত হয়েছে, এগুলো নিয়ে আসলে চর্চাটা কিরকম ভাবে হবে, এগুলো নিয়ে কতটুকু গভীরভাবে আমরা মানে চর্চা করব, আমাদের মানে চিন্তার ইতিহাস আমরা কিভাবে পাঠ করব, এগুলো যেন বিশ্ববিদ্যালয়গুলো আরো মানে সক্রিয়ভাবে আহ, এই তৎপরতাগুলা করে, সেইখানে রাষ্ট্রের কিছু ভূমিকা আছে। এই ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ রাষ্ট্র, আমরা যদি শিক্ষার দিকে তাকাই, আমরা তো একেবারে শিক্ষার বেসরকারীকরণ তো আমরা বিশ্বাস করছি না। হ্যাঁ, আমরা মনে করি যে শিক্ষা শিক্ষা যে প্রক্রিয়াটা আছে, সেটাতে রাষ্ট্র এক ধরনের সহযোগী ভূমিকা রাখবে। সেটা অর্থায়ন হোক, অর্থায়ন থেকে শুরু করে কিছু সমন্বয়মূলক ভূমিকা রাষ্ট্রের থাকতেই হবে। সেই জায়গায় আমার মনে হয় যে রাষ্ট্রকে আসলে আসতে হবে, যে ধরেন আপনি লালন বলেন, অথবা আলাউদ্দিন খাঁ বলেন, অথবা আপনি যাই বলেন, নজরুল নজরুল বলেন, বা আমাদের যে সঙ্গীত বলেন, সবকিছুর মধ্যেই এই জায়গাটায় আসতে হবে যে আসলে রাষ্ট্রের ভূমিকাটা কেমন। আমি মানে রাষ্ট্রের ভূমিকাকে মানে একেবারে অনিবার্যভাবে নেতিবাচক এটা আমি মনে করি না, কিন্তু সেই ভূমিকাটাকে কোথায় হবে, কিভাবে হবে, সেটা নিয়ে আমাদেরকে স্পষ্ট হতে হবে।